নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। বাংলাদেশে এই যে আনসারুল্লাহ গোষ্ঠী, তাদের 8জন জঙ্গি ধরা পড়েছে। এই যে আনসারুল্লাহ গোষ্ঠী, তাদের যে প্রধান, তাদের যে একজন নেতা, সেই জসিমউদ্দিনকে কিছুদিন আগে মানে এই উপদেষ্টাদের সরকার আসার পর ছেড়ে দিয়েছিল, আমরা জানি। তারা এখন বাংলাদেশে নাকি চিকেন নেক কাটতে এইসব অপারেশন চালাচ্ছে। যাই হোক, তারা ধরা পড়েছে, আর বাকিগুলো নিশ্চয়ই ধরা পড়বে, কারণ বাংলাদেশের যে সরকার, সেই সরকার যদি মনে করে বাংলাদেশ এই ভারতের রকে তারা অত সহজেই টেক্কা দিয়ে যাবে, তাহলে সেটা একটা মূর্খের স্বর্গে বাস করার শামিল। যাই হোক, আজকের যে টপিক, সেই যে চায়না এখন বাংলাদেশকে কোনরূপ সাহায্য করছে না। এমনি সাধারণত আমরা জানতাম যে ভারতের সঙ্গে চায়নার সম্পর্ক ভালো নয়, এবং ভারতকে টেক্কা দেওয়ার জন্য এই সব কর্মকাণ্ড চায়না করে থাকে। এই যেমন ধরুন, মালদ্বীপের ক্ষেত্রে যা হয়েছে, শ্রীলঙ্কার ক্ষেত্রে যা হয়েছে, নেপালের ক্ষেত্রে যা হয়েছে। তো এই সব ক্ষেত্র আর বাংলাদেশের ক্ষেত্র একটু আলাদা হয়ে যাচ্ছে। কি কারণ? বাংলাদেশের যে উপদেষ্টা সরকার আছে, তারা প্রচন্ডভাবে ভারত বিরোধী, অর্থাৎ তারা চায়নার বন্ধু হওয়ার উপযুক্ত, কিন্তু চায়না এক্ষেত্রে পিছিয়ে রয়েছে দেখা যাচ্ছে, এবং চায়না কোনোভাবেই বাংলাদেশকে সাহায্য করতে চাইছে না। এর কারণ কি? এর কারণ কিন্তু চায়নার নিজস্ব স্বার্থ রয়েছে। কারণ বর্তমান সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশ ভারতের সঙ্গে বিরোধিতা করছে, ঠিক সেই সময় ভারত এবং চায়নার মধ্যে একটা দূরত্ব কমে কাছাকাছি চলে এসেছে তারা, এবং তাদের মধ্যে যে অনেকগুলো বিতর্ক ছিল তা খানিকটা দূর হয়েছে। এবং ভারত, চায়না, রাশিয়া দেখা যাচ্ছে আমেরিকার বিরুদ্ধে একজোট হচ্ছে বলে মনে হচ্ছে। এটা একটা গ্লোবাল জিওপলিটিক্স, এবং এটা চলতেই থাকবে। কিন্তু চায়না বাংলাদেশকে কেন সাহায্য করছে না, এটাই আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল। যাই হোক, এই যে চায়না, আপনারা জানেন পাকিস্তানের গোয়াদার বন্দর থেকে একটা রোড ইনিশিয়েটিভ করেছে, যেটাকে পাকিস্তান চায়না ইকোনমিক করিডোর, সিপেক বলে। সেই সিপেকের মধ্য দিয়ে একেবারে সোজাসুজি মাল নিয়ে তাদের চায়নাতে চলে যেতে পারে। ঠিক তেমনি আর একটা প্রজেক্ট আছে তাদের, সেটা হলো চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর। এই যে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর, এটাকে বলে সিমেক। তো এখানে এই মিয়ানমারের মধ্য দিয়ে যদি এরা সহজে যায়, তাহলে এদের ওই ইন্দোনেশিয়া, ওদিকে সেই সিঙ্গাপুর ঘুরে যাওয়া লাগে না, সেক্ষেত্রে অনেক সময় এবং খরচ বাঁচে। সেই কারণে এই মিয়ানমারের মধ্য দিয়ে তারা একটা ইকোনমিক করিডোরও তৈরি করেছে, এবং তাতে কিন্তু অলরেডি কাজ চলতো। এখন এই যে আরাকান আর্মি, ওই যে মিয়ানমারের এই পাশের এলাকা, অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকা, সেগুলো সব দখল করে নিয়েছে। তার ফলে এই যে মিয়ানমারের যে পোর্টে চায়নার মাল গিয়ে নামতো, সেই সব এখন আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন এই আরাকান আর্মি, সবাই জানেন যে ভারতবর্ষের সঙ্গে বেশ একটা সুসম্পর্ক আছে বলেই একটা আনঅফিসিয়াল খবর। এবং আরাকান আর্মির সদস্যরা, আরাকান আর্মির নেতারা, তারা কিছুদিন আগে দিল্লিতে এসে নাকি মিটিং করে গেছে। যদিও এটা সংবাদ মাধ্যমে কোনো প্রচার বা প্রমাণ আমার কাছে নেই, বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে এসেছে, কিন্তু এটা মোটামুটি সবাই স্বীকার করে যে আরাকান আর্মির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো রয়েছে। এখন এই আরাকান আর্মি যদি চায়নাকে ওই পোর্ট ব্যবহার করে, অর্থাৎ সিমেক ব্যবহার করে যদি তাদের মাল নিয়ে যেতে না দেয়, তাহলে তাদের একটা প্রচুর ইকোনমিক্যাল ক্ষতি হবে। এবং এই আরাকান আর্মির যদি মানে পাস পেতে হয়, তাহলে অবশ্যই ভারতের সঙ্গে সম্পর্ক তাদেরকে ভালো রাখতে হবে। আর এখন বাংলাদেশে যে উপদেষ্টাদের সরকার আছে, তাদের যে উপদেষ্টাগুলো রয়েছে, ইউনূস রয়েছে, তারা প্রচন্ডভাবে ভারত বিরোধী। এখন ভারত বিরোধী হলে এখন যদি চায়না বাংলাদেশকে হেল্প করে, বাংলাদেশের কাছে বন্ধুত্বর হাত বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু আরাকান আর্মি ওই সিমেক যেটা আছে, ওই যে রাস্তা, ওই রাস্তায় তাদেরকে আর যেতে দেবে না, কারণ সেখানে ভারত নিশ্চয়ই নাক গলাবে। এই কারণে চায়না কিন্তু ওই রাস্তাকে বাঁচিয়ে রাখার জন্য, ওই সিমেকটাকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে না, এবং ভারতে বিরোধিতা করে ওখানে বাংলাদেশে তাদের ঘাঁটি গাড়ার চেষ্টা চালাচ্ছে না। যদিও বাংলাদেশ চাইছিল, বাংলাদেশের যে উপদেষ্টাদের সরকার, তারা চাইছিল যে চায়না আসুক, আমরা চায়নার সঙ্গে বন্ধুত্ব করব, মানে ইন্ডিয়ার যত শত্রু আছে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করব। যেমন পাকিস্তানের সঙ্গে তারা শুরু করেছে, বন্ধুত্ব বাড়াচ্ছে, তাদের মানে তাদের কি
ক্ষতি করেছিল বাংলাদেশের, সে আর পূর্ব পাকিস্তানের সেই মুক্তিযুদ্ধের কথা আর নাই বা বললাম। এটা প্রমাণিত হয়েছে যে ইউনূস এবং উপদেষ্টাদের যে সরকার বর্তমানে চলছে তারা অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ বিরোধী এবং ভারতের বিরোধী। তো এই মুহূর্তে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে চায়না কোনোভাবেই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে ওই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে যাবে না। যেমন ওই জামাতের টিম গেছিল না, জামাতের একটা টিম গেছিল চায়নাতে বন্ধুত্বের হাত বাড়াতে, যে আসুন আপনারা আসুন আমাদের সরকারের সঙ্গে কাজ করুন, আমরা আপনাদের সাপোর্ট দেব ভারতের বিরুদ্ধে। কিন্তু ওই সেই কি বলে না, কানে চড় মেরে তাড়িয়ে দিয়েছে ওই জামাতের নেতাগুলোকে। যাই হোক, এই যে পরিস্থিতি, গ্লোবাল জিওপলিটিক্স যা এখন পরিস্থিতিতে আছে, তাতে ইউনূসের দাঁত বসানোর কোনো জায়গা নেই। ওই যে থাইল্যান্ডে গেছিল না, থাইল্যান্ডে গিয়ে খালি হাতেই ফিরেছে। তো ওখানেও ভারতের মতো একটা দেশ সুপার পাওয়ারের সঙ্গে টেক্কা দিতে ওই রকম একটুখানি দেশ যারা নির্বাচিত সরকার নয়, তারা যদি এখন ভারতের জিওপলিটিক্যালের সঙ্গে খেলতে যায়, জিওপলিটিক্যাল পাওয়ারের সঙ্গে, তাহলে তাই পারে? কেউ কি সাপোর্ট করবে? কে ভারতের বিরুদ্ধে গিয়ে ওদের সঙ্গে সাপোর্ট করবে? একমাত্র মানে প্রতিষ্ঠিত এবং স্বীকৃত ভারতের শত্রু যদি কেউ থাকে তাহলে সেটা হলো এখন পাকিস্তান। তাই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে দুই দল। যাই হোক, পাকিস্তান ভারতের সঙ্গে শত্রুতা করার জন্য ভিখারি রাষ্ট্রে পরিণত হয়েছে, আর কিছুদিন পরে বাংলাদেশের অবস্থাও তাই হবে, কারণ ভিখারি ভিখারি মিলে তো ভিখারিই হবে, সঙ্গ যেমন হবে ঠিক তেমনি সে হবে। যাই হোক, তো এই যে পরিস্থিতি 20 জানুয়ারি যখন আসবে তখন বাংলাদেশের পরিস্থিতি কি হবে? কারণ এখন যে ইউনূস আছে, সেই ইউনূস বাইডেনের সহযোগিতা পাচ্ছে, সেখান থেকে আর্থিক সামরিক যাই বলুন না কেন সব রকমের সহযোগিতা পাচ্ছে। কিন্তু 20 জানুয়ারির পরে যখন ট্রাম্প বসবে, সেই ট্রাম্পকে আমরা জানতাম অফিসিয়ালি এটা প্রতিষ্ঠিত যে ইউনূস বিরোধী। ইউনূস টাকা দিয়েছে এই ইয়েকে হারানোর জন্য, ট্রাম্পকে হারানোর জন্য। ট্রাম্প নিজের মুখে স্বীকার করেছে, নিজে বলেছে। তাহলে ইউনূসকে নিশ্চয়ই সাপোর্ট করবে না। তো তারপর এখন ওরা নাকি বিদেশ নীতি বদলায় না বলে একটা কথা আছে। আপনার কি মনে হয় এখানে বিদেশ নীতি ট্রাম্পের বদলাবে কিনা, ইউনূসকে সাপোর্ট করবে কিনা? সেটা অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।